হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এই চেহারা নিয়ে এত সুন্দর একটা মেয়ের সাথে ঘুরছিস? তোর সাহস তো কম না? 50 বার কান ধরে উঠবস কর। ছেলেটিকে বলেই ফারাবি মেয়েটির দিকে ঘুরে দাঁড়ালো। মেয়েটি ভয়ে তাকাচ্ছে। ফারাবি মেয়েটিকে ঘুরে ঘুরে দেখছে, তারপর বলল, আপু? ও না, সুন্দরী আপু। তোমাকে বেশি কষ্ট দেব না। তুমি ওই যে সাদা শার্ট পরা ছেলেটিকে দেখছো, তাকে গিয়ে শুধু একটা কিস করবা, ব্যাস। আর সাজ্জাদ, তোর কাজ হবে সেটা সুন্দর করে ভিডিও করা। মেয়েটি কাঁদো কাঁদো হয়ে বলল, দেখুন ভাইয়া, প্লিজ এটা করবেন না। আমি ওই রকম মেয়ে নই, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি হাত জোর করছি, আমার সাথে এটা করবেন না প্লিজ। সোনামণি, তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ বকেছে? আমি বকেছি? সাজ্জাদ, তুই বকেছিস? কেউ বকেনি। তুমি তোমার কাজ কমপ্লিট করো আর খুশি মনে ক্লাসে যাও। আমি এটা করতে পারবো না। সিনিয়রদের মুখের ওপর কথা? আমাদের কথা না মেনে চললে এই কলেজে একদিনও টিকতে পারবে না। কেন? কলেজ কি আপনার পার্সোনাল প্রপার্টি? তিয়াসা এগিয়ে এসে কথাটা বলল। আরাফ বাইকের উপরে বসে মনোযোগ দিয়ে ফোন টিপছিল। তিয়াসার কথা শুনে মাথা তুলে ওর দিকে তাকালো, মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ও ফারাবিয়ার সাজাতে থেকে কিছুটা দূরত্বে বসেছে। কি হলো, কথা বন্ধ হয়ে গেল? কলেজটা কি আপনার বাবার দেওয়া সম্পত্তি যে আপনার কথা না শুনলে কলেজে থাকতে পারবে না? এখানে মেয়েটা পড়তে এসেছে, আপনার মতো আড্ডা মারতে কিংবা অসভ্যতামা করতে আসেনি। আপনারা নিজেরা পড়াশোনা করবেন না আর অন্যদেরও পড়াশোনা করতে দিবেন না, তাই তো? দেখো তিয়াশা, আমরা সিনিয়র, এটা আমাদের অধিকার। তুমি এর মধ্যে কথা বলতে এসো না। বিষয়টা যখন একটা মেয়ের সম্মানের, তখন কথা তো আমাকে বলতেই হবে। নয়তো আপনাদের মতো ফালতু লোকের সাথে কথা বলে আমি সময় মোটেও নষ্ট করতাম না। সিনিয়র এসেছে, এসব ফালতু কাজের বেলায় সিনিয়র কই? কাজের বেলায় তো খুঁজেও পাওয়া যায় না। নেক্সট টাইম যদি দেখি মেয়েটাকে বিরক্ত করছেন, তাহলে সোজা প্রিন্সিপাল স্যারের কাছে যাব। আর স্যারের কাছে গেলে কি হবে সেটা ভালো করেই জানেন। কথা শেষ করে মেয়েটির হাত ধরে চলে গেল তিয়াসা। ফারাবি আর কথা বাড়ালো না, মনে মনে রাগে গজগজ করছে। আর সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, কি মেয়ে দেখেছিস? মুডটাই দিল খারাপ করে। আরাফ সাজ্জাদকে ধাক্কা মেরে জিজ্ঞেস করলো, মেয়েটা কে রে? আমাদের কলেজে যে এত সুন্দরী সাহসী একটা মেয়ে আছে আর আমিই জানি না। খবরদার, এই মেয়ের দিকে ভুলেও তাকাবি না। প্রিন্সিপাল স্যারের ধানি লঙ্কা মেয়ে, লাইন মারার কথা কল্পনাও করিস না। এই প্রথম কাউকে ভালো লাগলো, সে যদি প্রিন্সিপালের মেয়ে হয় আমার কি দোষ? আমি তো একে পেয়েই সারবো। তোর যা খুশি কর, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবি না। তোর বাবার টাকা আছে, তুই যা খুশি করতে পারিস। ফারাবি রাগান্বিতভাবে বলল, এই মেয়ে আমাকে এইভাবে অপমান করে গেল, আর তুই আর এই মেয়েকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখছিস? আরাফ হেসে বলল, দোস্ত রাগ করিস কেন? ভাবি তো একটু না হয় বকেছেই। ভাবি? ভাবি, এবার ডিটেলস দে। আমি এসবে নেই। বলেই ফারাবি উঠে গেল। সাজ্জাদ উঠে যাবে সেই সময় আরাফ সাজ্জাদকে ধরে বসিয়ে দিল। বন্ধু হয়ে শত্রুর মতো আচরণ করছিস, এ কেমন বন্ধু? একটু হেল্প কর না প্লিজ দোস্ত, প্লিজ। ওকে ঠিক আছে। নাম তিয়াশা, প্রিন্সিপালের মেয়ে। বারবার প্রিন্সিপালের মেয়ে বলে ভয় দেখাস কেন? প্রিন্সিপালের মেয়েরা কি প্রেম বিয়ে করে না কখনো? ওকে বাবা, আর ভয় দেখাবো না। আমাদের সাথে তৃতীয় বর্ষে পড়ে, আমাদের ডিপার্টমেন্টেই। কলেজ টপার, আজ পর্যন্ত কেউ একে টপকাতে পারেনি। কি বলিস? আমাদের ক্লাসমেট আর আমি চিনি না? 3 বছরে আজ প্রথম দেখলাম। অদ্ভুত। হ্যাঁ অদ্ভুত, কারণ এই মেয়েকে ক্লাস আর লাইব্রেরি স্যার আর কোথাও পাওয়া যায় না। আর তুমি এই জীবনে ক্লাস আর লাইব্রেরিতে কয়েকবার পার কিছু মনে করে দেখো। আচ্ছা আমি যাই। কোথায়? ক্লাসে। কি ক্লাসে? তুই তো বললি ওকে ক্লাস আর লাইব্রেরি ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আজ থেকে তুই আসে যেখানে আমি সেখানে। টাটা। আরাফ ক্লাসে ঢুকে পিছে গিয়ে বসে পড়ল। পিছন থেকে তিয়াসাকে পর্যবেক্ষণ করছে। স্যারও চলে এলো। আরাফ কিছুটা ভয় আছে, কেননা কোন সাবজেক্টে ক্লাস, কী লেকচার চলছে কিছুই জানে না। যদি স্যার কিছু জিজ্ঞাসা করে, এসব ভাবতে ভাবতে স্যার আরাফকে দাঁড়াতে বলল। আরাফ মনে মনে ভাবছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। ইজ্জতের 12টা বাজলো। স্যার দাঁড় করিয়ে নানা প্রশ্ন করতে শুরু করলো। আরব কিছুই বলতে পারলো না, মাথায় নিচু করে ইজ্জতের জলাঞ্জলি দিল।
তিয়াশাকে জিজ্ঞেস করতেই তিয়াশা সুন্দর করে সবগুলোর উত্তর দিয়ে দিল। আরাফের মাথায় সুন্দর একটা প্ল্যান চলে এলো তিয়াশার কাছাকাছি যাওয়ার। অফ পিরিয়ডে তিয়াশা লাইব্রেরিতে বসে বই পড়ছে। আরাফ তিয়াশার পাশে গিয়ে বসলো। তিয়াশা সেদিকে খেয়াল নেই। আরাফ তিয়াশাকে মনোযোগ পাওয়ার জন্য কাশি দিল। তিয়াশা চোখ তুলে আরাফের দিকে একবার তাকিয়ে আবার পড়া মনোযোগ দিল। আরাফ না পেরে এবার নিজেই কথা বলা শুরু করলো। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে আমার আপনার হেল্প প্রয়োজন। কি হেল্প? আমি আপনার ক্লাসমেট, আপনি হয়তো খেয়াল করেনি আজকে স্যারের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। তবে আমি খেয়াল করছি আপনি সবগুলো উত্তর খুব সুন্দর করে দিয়েছেন। অন্যদের কাছে জানতে পারলাম আপনি পড়াশোনাতে খুব ভালো। আমাকে প্লিজ হেল্প করুন, নয়তো এই সেমিস্টারে নিশ্চিত ফেল। তিয়াশা ভ্রুকুচকে বলল। এতদিন কই ছিলেন? ক্লাসে তো দেখিনি কোনোদিন, এখন হুট করে কোত্থেকে এলেন? আরাফ ঢোকিলে বলল। না মানে ফ্যামিলি প্রবলেম ছিল, তাই কলেজ ক্লাস কিছুই করতে পারিনি। অনেক ঝামেলায় ছিলাম। আপনি যদি হেল্প করতে না চান ইটস ওকে। তিয়াশা কিছুক্ষণ ভেবে বলল। ঠিক আছে, 8টা 9টা। আর হ্যাঁ, বই খাতা অন্তত নিয়ে আসবেন। বলি আবার পড়ায় মনোযোগ দিল। রাত 8টা? জি না, সকাল 8টা, 8টা AM। কি এই ভোরবেলায় পড়াবেন আমায়? সকাল 8টা ভোর? কোন গ্রহে থাকেন? আসলে এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই। তাহলে আসবেন না, সিম্পল। না না, তা নয়, টাইমটা চেঞ্জ করা যায় না? তিয়াশা রাগান্বিতভাবে বলল। না যাই না, যদি আসার হয় আসবেন, নয়তো মানা করে দিন। অযথা আমার সময় কেন নষ্ট করছেন? পড়বেন আপনি, লাভ আপনার, আমার কিছুই না। সবকিছু তো আর আপনার মন মতো হবে না, তাই না? ওকে ওকে, আসবো। 1 মিনিট এদিক সেদিক যেন না হয়। কাল দেখা হচ্ছে, নাও বাই। বাই। তিয়াশাকে সকাল সকাল বাসা থেকে বের হতে দেখেই তিয়াশার মা বললেন। এত সকালে কই যাস? মামনি, কালই তো বললাম, ভুলে গেছো? ও হ্যাঁ, আজ থেকে তো টিউশন শুরু। তা টিউশনের ফিস হিসেবে কি দিচ্ছে, মন নয় তো? উফ মামুনি, আমি চললাম, ক্যান্টিনে নাস্তা করে নিব, বাই। আচ্ছা খেয়ে নিস কিন্তু। তিয়াশা 2 মিনিট বাকি থাকতেই লাইব্রেরিতে ঢুকে গেল। 15 মিনিট যাওয়ার পরও আরাফের দেখা নেই। তিয়াশা ভাবলো চলে যাবে, কিন্তু কিছু একটা ভেবে বসে রইল। আর তখনই আরাফ এলোমেলো চুল, ফোলা চোখে শার্টের হাতটা গোটাতে গোটাতে তাড়াহুড়া করে লাইব্রেরি রুমে ঢুকলো। আর বসতে বসতে তিয়াশাকে কয়েকশো বার সরি বলে ফেললো। তিয়াশা উঠে দাঁড়ালো, তারপর বলল। যারা সময়ের মূল্য দিতে জানে না, তাদের জন্য আমি আমার মূল্যবান 1 মিনিট সময়ও ব্যয় করতে চাই না। তারপর হঠাৎ ধরল। আরাফ তিয়াশার পিছু পিছু গিয়ে অনেকবার সরি বলল। আর এরকম হবে না, নানান কিছু বলে মানানোর চেষ্টা করছে। তিয়াশা বলল। ওকে, সেকেন্ড চান্স সবাই রিজার্ভ করে, দিলাম সেকেন্ড চান্স অ্যান্ড লাস্ট অলসো। ওকে ডান। ওরা যে যার মতো চলে গেল। পরের দিন তিয়াশা লাইব্রেরির রুমে এসে দেখে আরাফ টেবিলে মাথা ঠেকে ঘুমিয়ে আছে। বাচ্চাদের মতো লাগছে, এলোমেলো চুলগুলো চোখ নাক ঢেকে রেখেছে। আরাফ, আরাফ, আরাফ। 2 বার ডাক দিতেই আরাফ মাথা তুলে তাকালো। তিয়াশাকে দেখতে পেয়ে ঠিকঠাকভাবে বসলো। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে হালকা হাসি দিয়ে বলল। শুভ সকাল। রাতে ঘুমাওনি? আসলে রাতে বাসায় যাইনি। মানে? মানে বন্ধুদের সাথে পার্টি ছিল, 2টা বেজে গিয়েছিল। বাসায় গিয়ে ঘুমালে আর টাইম মতো এখানে আসতে পারবো না, তাই আর বাসায় না গিয়ে রাতে লাইব্রেরিতেই ঢুকে বসেছিলাম। কখন ঘুমিয়েছে বুঝতেই পারিনি। অবশ্য লাইব্রেরিতে ঢোকার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আজ তো একটা পাগল, সারাত বাসায় ফেরেননি, কিছু বলবে না? বলার মতো কেউ থাকলে তো বলবে। বাবা বাইরে আছেন, আমি কোথায় থাকি কি করি তা নিয়ে তাকে কখনো মাথা ব্যথা হতে দেখিনি। আর দাদি আছে বাবার মতো, কিন্তু সে ফুফুর বাসায়, এছাড়া আমার কেউ নেই। ও আচ্ছা, চলুন পড়া শুরু করা যাক। হ্যাঁ। যদিও আরাফের পড়তে একদমই ইচ্ছে করছে না। ও তো শুধু তিয়াশার কাছাকাছি থাকতে চায়, কিন্তু তার কিছুই করার নেই। তিয়াশা প্রথম চ্যাপ্টার খুলে বসলো। পড়াও শুরু করে দিয়েছে, কিন্তু আরাফের মাথায় কিছুই ঢুকছে না। তিয়াশা ব্যাপারটা বুঝতে পেরে একটু হেসে বলল। কোনো ব্যাপার না, আজকে প্রথম দিন তাই এমন লাগছে, কয়েকদিন পড়লে সব বুঝতে পারবেন। এইভাবে 4-5 দিন চলে গেল। 4-5 দিন আরাফ একদিনও লেট করে আসেনি। তবে তিয়াশা ওকে বেশিরভাগ দিনই ঘুমন্ত অবস্থা পেয়েছে। ওদের মধ্যে সম্পর্কটা সহজ হয়ে গেছে।
প্রতিদিন পড়া শেষ করে একসাথে ক্যান্টিনে যায়, নাস্তা করে, ক্লাসে যায়। আরাফের ওর বন্ধুদের সাথে দূরত্ব বেড়ে চলেছে, কেননা সারাদিনও তিয়াসার সাথেই থাকে। ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। 8টা 9 বাজে, আরাফ লাইব্রেরিতে বসে আছে, কিন্তু তিয়াসার দেখা নেই। মেয়েটা কখনো 1 মিনিট লেট করে আসে না। আরাফ ভাবলো হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, চলে আসবে। বসে থাকতে থাকতে 8টা 27 বাজছে চলছে। আরাফের এখন টেনশন হচ্ছে, তিয়াসা কিছু হলো না তো? ফোন নম্বরও নেই যে ফোন করে খোঁজ নেবে। না, এইভাবে আর বসে থাকা যায় না, অন্যভাবে খোঁজ নিতে হবে। উঠে দাঁড়াতেই তিয়াসা হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। আই এম সরি আরব, মাঝ রাস্তায় এসে গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে। অন্য গাড়ি পেতে অনেক সময় লেগেছে, তাই দেরি হয়ে গেল। তোমার নাম্বার ছিল না যে ফোন করে জানাবো। এতক্ষণ বসেছিলে, বসিয়ে রাখার জন্য সরি। সবার আগে নাম্বার দাও, তারপর কথা বলো। তুমি জানো কত টেনশন হচ্ছিল? আমি ভাবলাম পথে কিছু আবার হলো নাকি। টেনশনে আমার হাত পা জমে যাচ্ছিল। যে মেয়ে 1 মিনিট লেট করে না, সে 27 মিনিট লেট। চিন্তা তো হবেই। তিয়াসা কথা না বেরিয়ে নাম্বার দিয়ে দিল। এরপর ফোনে কথা বলা, যেসব চ্যাটিং শুরু হয়ে গেল। ছুটির দিনে তিয়াসার বাসায় যাওয়া আসাও হয় আরাফের। তিয়াসার আম্মুর সাথে বেশ ভাবও জমেছে। মা মরা ছেলের প্রতি তিনি কেমন একটা টান অনুভব করেন। আসলেই খাতের যত্ন করেন, এটা সেটা রান্না করে খাওয়ান। দুজন মিলে নানান বিষয় নিয়ে কথা বলেন, আড্ডা দেন। একদিন তিয়াসা নিচে নামতে নামতে কোনো ছেলের কণ্ঠ শুনে ড্রয়িং রুমে যেতেই দেখে যে আরাফ সোফায় আরাম করে বসে মামুনির সাথে বসে গল্প করছে। আশ্চর্য শব্দকাশে উঠে গেছে। তুমি এখানে কখন এলে, কিভাবে এলে? তিয়াসার মা বলল, আরে থাম থাম, একসাথে এত প্রশ্ন করলে উত্তর দেব কিভাবে? তোরা কথা বল, আমি রান্নাঘরে যাচ্ছি। আরাফ কফিতে আর এক চুমুক দিয়ে বলল, তোমাদের বাড়িটা বেশ সুন্দর। ঠিকানা পেলে কোথায়? সে পেয়েছি, তোমার মা চমৎকার মানুষ। তোমার তো কাঠ বিস্কিট নয়। শাট আপ, কেন এসেছো সেটা বলো। প্রেম করবে। কি? পড়তে এসেছি, টেস্ট পরীক্ষার বেশি দেয় নেই, তাই ছুটির দিনও বসে থাকতে চায় না। তুমি কি ছুটির দিনও আমাকে একটু শান্তি দিবে না? না। এরপর থেকে ছুটির দিনও আরাফকে তিয়াসার পড়ার ঘরে কিংবা ড্রয়িং রুমে বসে গল্প করতে দেখা যায়। তবে সব কিছু তিয়াসার বাবার আড়ালেই, অজান্তেই। তিয়াসার আর আরাফের বন্ধুত্ব এখন শুধু কলেজেই আবদ্ধ নয়। তিয়াসার বাসা, বিভিন্ন রেস্টুরেন্টেও, বিভিন্ন স্থানে, মোবাইল, ফেসবুক, একে অপরের সাথে অনেকাংশে জড়িয়ে পড়েছে। আজ কলেজে কোনো বিশেষ কারণে ক্লাস অফ যাচ্ছে। এরই মধ্যে আরাফ তিয়াসাকে বলল, ক্লাস নেই, চলো বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু তিয়াসা রাজি হলো না, কেননা পরের ক্লাস লেট হয়ে যেতে পারে। কিন্তু আরাফ নাছরবান্দা, সে যাবেই তিয়াসাকে নিয়ে। তিয়াসা প্লিজ চলো, সামনে কোথাও যাই, ক্লাস শুরু হওয়ার আগেই চলে আসবো। ওকে চলো। সামনেই একটা কফি শপ আছে, ছোট কিন্তু সেমচাম, পরিবেশটা সুন্দর, তোমার পছন্দ হবে। ঠিক আছে চলো। ওরা ডেড রোজ নামে একটা কফি শপে গেল। কফি শপে গিয়ে আরাফ 2 কাপ কফি অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার তিয়াসা ও আরাফকে কফি দিয়ে তিয়াসাকে জিজ্ঞেস করলো, আপু, আপনাকে আপনার ভ্যানিলা আইসক্রিম দেবো? আমাকেও দাও, আর আমার এই নিউ ফ্রেন্ডকেও দাও। ওকে। আরাফের কিছুটা খটকা লাগলো, তাই তিয়াসাকে প্রশ্ন করেই ফেললো, তিয়াসা, তোমার আর ওর কথার ধরন দেখে মনে হচ্ছে ও তোমাকে ভালোভাবেই চেনে। আর তুমি এখানে ওর আগেও অনেকবার এসেছো। হ্যাঁ। কার সাথে? বয়ফ্রেন্ড? তিয়াসা আরাফের কথা শুনে হেসে কুটি কুটি হচ্ছে। আরাফ বুঝতে পারছে না সে এত হাসার মতো কি এমন বলছে। তিয়াসার না উত্তর শোনার জন্য ওর মন অস্থির হয়ে উঠেছে, বুক ঠুকঠুক করছে, প্রাণ আসছে আর যাচ্ছে, আর মেয়েটা হেসেই চলছে। না, এটা আমার বাবার কফি শপ, তাই আমাকে চেনে, আমিও চিনি। আরাফের প্রাণ ফিরে এসেছে। ও আচ্ছা, এই ঘটনা। তাহলে আজ তুমি আমায় ট্রিট দেবা। সে আর বলতেই। এরই মধ্যে ছেলেটা আইসক্রিম নিয়ে এসেছে। আমাকে চিনে রেখো, আমি তোমার আপুর ফ্রেন্ড। যখনই আসবো ফ্রিতে খাওয়াবা, বন্ধুদের নিয়ে আসলেও ফ্রিতে দেবা, সব বুঝেছো? আরাফাত তিয়াসায় এই কয়দিনে একে অপরের খুব ভালোভাবে চিনে ফেলেছে। কার কি পছন্দ অপছন্দ, কিসে রাগ হয়, রাগ হলে কি করে, কি করতে, কি খেতে ভালোবাসে, মোটামুটি সব কিছুই জেনে গিয়েছে।
আরব তিয়াশাকে ওর দাদির সাথে দেখা করাতে নিয়ে যাবে। তিয়াশা কালোর ভিতরে গোল্ডেনের সুতার কাচের একটা সিলর কামিজ পরে ভালোভাবে তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আরাম গাড়ি নিয়ে বাইরে বসে আছে। তিয়াশা গাড়িতে উঠে আরফকে বলল, ঠিকঠাক লাগছে তো? তুমি সবসময় সুপার। তিয়াশা মিষ্টি হেসে বলল। চলো যাওয়া যাক। আরব বিশাল ডুপ্লেক্স বাসার সামনে এসে গাড়ি থামালো। তিয়াশা গাড়ি থেকে নেমে থমকে গেল। ওর মনে হচ্ছে ও কোনো প্রাসাদের সামনে এসে নেমেছে। উৎসাহিত হয়েই বলেই ফেলল, ওয়াও, কি সুন্দর! এত বড় বাড়ি তোমাদের! আরব এসে বলল, ভেতরে তো চলো। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। ভেতরে কোনো ডাইনোসর নেই যে তোমাকে খেয়ে ফেলবে। হুম। তিয়াশা ভেতরে ঢুকে আরও অবাক হয়ে গেল। ভিতরটা এত সুন্দর যা ওর কল্পনার বাইরে। দামি আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। আরাফের দাদি সোফায় বসে পাঞ্জে বলছে। আরাফ তিয়াশাকে দাদির কাছে নিয়ে গেল। তিয়াশা দাদির কাছে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। বসো বোন, বসো, আমার কাছে এসে বসো। তিয়াশা দাদির কাছে গিয়ে বসলো। আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না দাদি, আসতে কোনো সমস্যা হয়নি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। তোমার কথা অনেক শুনেছি আরাফের মুখে, তাই দেখার খুব ইচ্ছে হয়েছিল। আমিও আপনার কথা অনেক শুনেছি আরাফের মুখে। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। অনেকটা সময় তিয়াশা দাদির সাথে গল্প করলো আর আরাফ নীরব দর্শকে তাদেরকে দেখছিল। দাদির সাথে গল্প শেষে আরাফের রুম দেখাতে নিয়ে গিয়েছিল। লাঞ্চ শেষে আরাফ নিজেই তিয়াশাকে বাসায় পৌঁছে দেয়। তারপরেই দাদির কাছে ছুটে যায়। দাদি কেন, দাদি কেমন দেখলে? খুব মিষ্টি মেয়ে, তোর পছন্দ আছে। দেখতে যেমন মিষ্টি তেমনি কথাও বলে মিষ্টি মিষ্টি। আমার তো বেশ লেগেছে। ও দাদি, তুমি অনেক সুইট। এইবার ওকে বলে ফেল দেখি। বলবো। কয়েকদিন পর টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হলো। যেখানে প্রতি পরীক্ষায় সামনে পেছনে ডানে বামে যারা বসে তাদের খাতা কপি করে বাসা থেকে আনা কাটা কাগজের টুকরো নকল দিয়েই কোনো রকম টেনে টেনে পাশ করতো, সেখানে কারো সাহায্য ছাড়া কোনো প্রকার নকল ছাড়াই আরা পাশ করে গেছে নিজের যোগ্যতায়। অবশ্য পুরো কৃতিত্ব তিয়াশার। 1 মাস অনেক খেটেছে মেয়েটা, তাই ওকে একটা ট্রিট দেওয়াই যায়। তিয়াশা বেশ খুশি, মনে হচ্ছে আরাফের চেয়েও বেশি খুশি। ট্রিট দিতে চাইলেই রাজি হয়ে গেল। ওরা দুজনে বড় একটা রেস্টুরেন্টে গেল। খাওয়া শেষে আরাফ তিয়াশাকে চোখ বন্ধ করতে বলল। তিয়াশাও আরাফের কথা মতো চোখ বন্ধ করে। আরাফ তিয়াশার হাতে কিছু একটা পরিয়ে দিল। তিয়াশা চোখ খুলে দেখলো আরাফ ওর হাতে খুব সুন্দর একটা ব্রেসলেট পরিয়ে দিয়েছে। ওয়াও, কি সুন্দর! তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি এটা নিতে পারবো না, সরি। কেন? এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দামি। না, মাত্র 85,000। 85 তোমার কাছে মাত্র হতে পারে, কিন্তু আমার কাছে অনেক। অপরের কাছে থেকে সেই রকম উপহার নেওয়া উচিত তুমি যেমনটা দিতে পারবে। সমান সমান এটাই আমাকে শেখানো হয়েছে। যেখানে আমার বাবার ও পারিবারিক আয় 2 লাখের বেশি নয় এবং আমার হাত খরচা 20,000-এর উপরে নয়, সেখানে আমি তোমাকে এত টাকার গিফট কিভাবে দেব? তুমি কিছু মনে করো না প্লিজ। তুমি আমার খুব ভালো বন্ধু, বলতে পারো বেস্ট ফ্রেন্ড। তোমার জন্য আমার শুভকামনা সবসময় থাকবে। ইমপ্রেসিভ। এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। কি? হ্যাঁ, আজ জড়তা ভয় সব কাটিয়ে বলতে চাই, আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবাসি। পড়াশোনার বাহানায় তোমার কাছে থাকতে চেয়েছি শুধুমাত্র। তুমি আমার জীবনটাই বদলে দিয়েছো। আই লাভ ইউ। আমি তোমাকে সারা জীবন আমার পাশে চাই। তিয়াশা কিছু বলতে যাবে তখনই তিয়াশাকে থামিয়ে দিয়ে আরাফ, না, এখনই নয়, তুমি সময় নাও, ভালোভাবে ভাবো, তারপরই জানিও। আমার কোনো তাড়া নেই। তিয়াশা পুরো রাত আরাফের ব্যাপারে ভাবল। তিয়াশারও আরাফের প্রতি দুর্বলতা আছে, কিন্তু বুঝতে দেয়নি আরাফকে কখনো। কিন্তু তিয়াশার বাবা কি মেনে নেবেন? আর তাছাড়া আরাফের বাবা কিছুই ভাবতে পারছে না তিয়াশা। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে তিয়াশা। সকালে তিয়াশার বাবা ডেকে পাঠালো তিয়াশাকে। তিয়াশা কিছুই বুঝতে পারছে না হঠাৎ কি হলো যে এইভাবে ডেকে পাঠালো। তিয়াশার বাবা রুমে গিয়ে দেখলো মামনিও পাশে দাঁড়িয়ে আছে। রুমে যেতেই বাবা বলে উঠল, কি করছো এসব তুমি? কলেজের টপার হয়ে বড়লোকের বকে যাওয়া ফালতু ছেলেদের সাথে ঘুরে বেড়াও? ছি 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 ছি।
আমার ভাবতে অবাক লাগছে, আমার মেয়ে এসব বখাটে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। তুমি আরাফ নামের ওই ছেলের সাথে আর মিশবে না। বাবা, আরব মোটেও খারাপ ছেলে নয়, আমি ওকে জানি। আমার চেয়ে বেশি জানো তুমি? ওর বাবার অনেক টাকা, তাই যা ইচ্ছা তাই করে। বন্ধুদের সাথে আড্ডা আর টাকা উড়ানো ছাড়া কিছুই করে না। তোমার সাথে থাকে যাতে পাস করে যেতে পারে। তোমাকে ব্যবহার করছে মাত্র। না বাবা, ও আমাকে ভালোবাসে। ভালোবাসা? দেখো দেখো কি বলছে তোমার মেয়ে। ওই ছেলে নাকি ওকে ভালোবাসে। এই শিক্ষা দিয়েছি তোমাকে, তুমি ভুলে যাচ্ছ তুমি কার মেয়ে। ওদের সোসাইটির ছেলেরা ভালো টালোবাসে না। আজ এর সাথে তো কাল ওর সাথে। ওর বাবার কোটি কোটি টাকা, বিশাল কোম্পানি আছে। পড়াশোনা না করলে ওর ভবিষ্যৎ ফিক্সড আছে। প্রয়োজন শেষে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তুমি ওর খপ্পরে পড়ে নিজের পড়াশোনা ভবিষ্যৎ জলাঞ্জলি দিচ্ছ। সময় থাকতে নিজের মাথা খাটাও আর বের হয়ে আসো ওই ট্রাক থেকে। ও এমন ছেলে নয় যেমন তুমি ভাবছো। আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, এটাই সত্য। তুমি যাকে ভালোবাসবে সে তোমার টাইপ হবে। পড়াশোনায় ভালো হতে হবে। যে বাপের পয়সায় পোদ্দারি করবে না। এই কথা শুনে তিয়াশা মাথা নিচু করে কাঁদতে থাকে। তিয়াশার বাবা তিয়াশার চোখের পানি একদমই সহ্য করতে পারে না। কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। মেয়েটা তো বুঝতে চাইছে না। তিনি কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করে বলল, আচ্ছা আমি মেনে নেব ও তোমাকে ভালোবাসে, যদি এই বছরে তোমাকে টপকাতে পারে। তোমাকে টপকাতে হবে না, সেকেন্ড থাকলেও চলবে। যদি পারে তবে আমি সব মেনে নেব, প্রমিস। আর নয়তো তুমি ওকে ছাড়বে। তিয়াশা চিন্তা পড়ে গেল কি করবে, আরাফকে কিভাবে বলবে কথাগুলো। তিয়াশা কলেজের জন্য বের হয়ে গেল আর আরাফকে খুঁজতে লাগলো। না পেয়ে ফোন করতে যাবে তখনই আরাফ এসে হাজির। কাউকে খুঁজছিলে? হ্যাঁ, তোমাকে। বাহ, একদিন না দেখেই থাকতে পারছো না দেখছি। প্রেমে পড়ে যাওনি তো? আরব, ওকে বাবা, সরি, বলো কি হয়েছে? তিয়াশা বলতে গিয়েও থেমে গেল। বাবা সত্যের কথা জানলেও কষ্ট পেতে পারে আর ওকেও ভুল বুঝতে পারে। সত্য দিয়ে ভালোবাসা এইটা আরাপ কখনোই মেনে নেবে না। তাই তিয়াশা আরাপকে কিছু বলল না। কি হলো তিয়াশা? কিছু না। বই এনেছো? বই দিয়ে কি করবো? দেখো আমি কিন্তু পড়তে পারবো না। এই 1 মাস প্রচুর পড়েছি। আর কেন পড়েছি তোমাকে বলেছি। ফাইনালের 2 মাস বাকি। 1 মাস আগে থেকেই খুব মনোযোগ দিয়ে পড়বো, প্রমিস। 1 মাস আগে পড়লে ভালো রেজাল্ট হবে না, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট তো তারা করবে যারা চাকরি করবে। আমার বাবার এত বড় কোম্পানি, এত টাকা প্রপার্টি থাকতে আমি কেন কষ্ট করব? আশ্চর্য, বাবা টাকা থাকলে ছেলে পড়াশোনা করবে না, এটা কোথায় লেখা আছে? পড়াশোনা করছি না কই, করছি তো, তবে কম। তিয়াশা প্লিজ, এ নিয়ে আমি আর কথা বলতে চাই না। তিয়াশা বুঝতে পারছে না কি করবে। তিয়াশা সব কিছু ওর বেস্ট ফ্রেন্ড শেলির সাথে শেয়ার করলো। শেলি ওকে আরাফকে সবটা জানাতে বলল। আরাফকে বুঝিয়ে বললে আরাফ সবটা বুঝবে। আর আরাফ যদি সত্যিই ওকে ভালোবাসে তবে কন্ডিশন মেনে পড়াশোনা করবে। ওকে এ নিয়ে টেনশন করতে নিষেধ করলো। তিয়াশা পড়াশোনা খাওয়া দাওয়া ছেড়ে শুধু ভেবেই চলেছে, কিন্তু কোনো কুল কিনারা করতেই পারছে না। তিয়াশা গেটের কাছে এসে হঠাৎ হোঁচট খায় আর এতে করে ওর জুতো ফিতে খুলে যায়। নিচে ওই ফিতায় হাত দিতেই কোথা থেকে আরাপ এসে তিয়াশার হাত থেকে ফিতা নিয়ে বাঁধতে শুরু করলো। তিয়াশা আরাপের এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে অস্বস্তি বোধ করলো এবং খেয়াল করে দেখলো অনেকেই ওদের দেখছে। তিয়াশা না পেরে আরাপকে বললেই ফেললো, আরব, কি করছো? আমি লাগাতে পারবো। আমি লাগিয়ে দিচ্ছি, তুমি চুপ করে দাঁড়াও। আরব, সবাই দেখছে কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। কি ভাবছে বলো তো? কিভাবে? যা খুশি ভাবতে দাও, আমার ফিতা লাগানো শেষ। তা হঠাৎ কি মনে করে ফিতা লাগানো হলো? সত্যি বলবো? অবশ্যই। তোমাকে পটানোর জন্য। হোয়াট? হ্যাঁ, যাতে তাড়াতাড়ি আমাকে উত্তর জানিয়ে দাও আর পজিটিভ উত্তর যেন পাই। তুমি আসলেই একটা পাগল। আমার প্রতি ম্যাডামের দয়া কবে হবে? কাল পর্যন্ত। আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। ওকে ভাই, গাড়ি অপেক্ষা করছে, যেতে হবে। যাও। তিয়াশা বই খুলে কলমের মাথা কামড়োচ্ছে। কিভাবে আরাবকে সবটা বলবে ভেবে পাচ্ছে না। কত কঠিন কঠিন চ্যাপ্টার একটু চুটকিতেই সলভ করে ফেলেছে, কিন্তু এই ব্যাপারটাই পাচ্ছে না। এই জন্যই লোকে বুঝি বলে প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায়। তিয়াশা নিজেকে বড্ড বোকা মনে হয় আজকাল। ঘড়িতে 11টা বেজে চলেছে। ডিনার করার জন্য মামুনি ডাকছে। অপরদিকে আরাফের সময় কাঁদতেই চাইছে না। কখন সকাল হবে আর কলেজে যাবে। তিয়াশা কি বলবে
হ্যাঁ বলবে তো। যদিও আরাফের মনে হচ্ছে তিয়াশার উত্তর পজিটিভই হবে, তবুও কেমন যেন একটা অজানা ভয় কাজ করছে। ঘড়িতে 12টার কাটা ছুঁই। আরাফ তিয়াশার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। তিয়াশা বারান্দায় পায়চারি করছে, তখনই কেউ একজন বারান্দায় ঢিল ছুঁড়ে মারল। তিয়াশা ভয় পেয়ে গেল, বাইরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। অনেকটা সাহস সঞ্চয় করে বাইরে তাকালো। তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। ভূত দেখলো এতটা চমকাতো না যতটা আরাবকে দেখে চমকেছে। আরাব তিয়াশাকে ইশারায় নিচে নামতে বলল। তিয়াশা অতি দ্রুত রুম থেকে মোবাইল এনে আরাবকে কল দিল। আরাব ফোন হাতে নিয়ে কেটে দিল। আবার ইশারায় নিচে আসতে বলল। তিয়াশার কোনো পথ না পেয়ে নিচে গিয়ে আস্তে করে মেন গেট খুলে বাইরে গেল। আর তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে দেখতে এলাম। কেন, আমার মাথায় কি নতুন করে শিং গজিয়েছে? না, আসলে ঘুম আসছিল না তাই। ঘুমের ওষুধ লাগবে? বাবার রুমে আছে, চাইলে এনে দিতে পারি। তিয়াশা, হ্যাঁ বলো। তোমার উত্তর কিন্তু এখনো পাইনি। বলছি তো কালকে বলবো। কাল আজে পরিণত হয়েছে, 12টা 34 বাজে। আর তুমি এখন যাও প্লিজ, বাবা দেখলে ঝামেলা হয়ে যাবে। প্লিজ প্লিজ। উত্তর দিয়ে দাও, চলে যাচ্ছি। কাল কলেজে জানাবো, প্রমিস। আরাব কিছুটা মনমরা ভাবে বলে উঠল। ওকে, গুড নাইট। তিয়াশা শিলি ক্লাস থেকে বের হচ্ছে, তখন শুনতে পায় কিছু ছেলে মেয়ে ওকে নিয়ে আলোচনা করছে। তাদের কথোপকথন এমন। সবই টাকার খেলা, টাকার লোভে পড়ে মানুষ সবই করতে পারে। না হলে তিয়াশার মতো মেয়ে আরাফের সাথে ঘোরে? তিয়াশা আরাফের বাবার টাকা দেখেছে। অন্যজন বলছে। ঠিক বলেছিস, ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা ছড়ালেও এমন 2-4টা তানিশের অভাব হবে না। ভালোবাসা টালোবাসা কিছু না। বড় রেস্টুরেন্টে খাওয়া, দামি গিফট পাওয়া, বড় মলে গিয়ে শপিং করা, এই হচ্ছে ওদের ভালোবাসা। তোর কি মনে হয় আরাফ তিয়াশাকে ভালোবাসে? আরাফের এরকম ডজনখানিক জিএফ থাকা অসম্ভব কিছু না। আরাফ যেমন তিয়াশাকে ব্যবহার করছে, তেমনি তিয়াশাও আরাফকে ব্যবহার করছে। তা নয়তো কি, প্রিন্সিপালের মেয়ে হয়ে এরকম গুন্ডা বকাটে বেপরোয়া টাইপস ছেলের সাথে প্রেম করে? পড়াশোনা করতে একদম ডাব্বা, কোনো দিক দিয়েই চায় না। আরাফকে দেখ, আরাফ বকে যাওয়া ছেলে, ওর কাছ থেকে এটা আশা করা যায়। কিন্তু তানিশা তো বুদ্ধিমতী মেয়ে। তিয়াশার গা জ্বলে যাচ্ছে এদের নোংরা মানসিকতা দেখে। কেউ কেউ তো সরাসরি টিটকারিই করছে। তিয়াশা হনহন করে হেঁটে যাচ্ছে। হঠাৎ আরাপ এসে তিয়াশার হাত ধরে থামিয়ে দিল। কি হলো তিয়াশা, আমি তো উত্তর পেলাম না। এমনিতে রেগেছিল, আর আরাবকে দেখে মনে হলো কেরোসিনে কেউ দিশলাই দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কিসের উত্তর? তুমি আমার কাছ থেকে কি আশা করছো? আমি তোমার মতো গুন্ডা বকাটে ফালতু ছেলেকে আই লাভ ইউ টু বলবো? হাস্যকর। আচ্ছা আর কোন দিক দিয়ে তুমি আমার যোগ্য বলো তো? আমি কলেজে সুন্দরী সুশ্রী টপ একজন স্টুডেন্ট, আর তুমি? তোমার কি পজিশন? গুন্ডা, বেয়াদব, বড়লোক বাবার বকে যাওয়া ছেলে, পড়াশোনায় ডাব্বা। তিয়াশা, তুমি সব কি বলছো? কি হয়েছে তোমার? আমি জানি আমি তোমার মতো না, আমার পুরোই আলাদা, কিন্তু আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। আর তুমি জানো আমি এখন আর আগের মতো নেই। তুমি কি কেমন সব আমার জানা আছে। আমার সাথে তোমাকে যায় না। তোমার ক্লাসে হাই হতে পারে, কিন্তু তুমি আমার লেভেলের না। তোমার বাবার প্রচুর টাকা আছে, এটা তোমার একমাত্র যোগ্যতা। আর তোমার বাবার টাকার প্রতি আমার কোনো মোহ নেই। তোমার বাবার ওই টাকা দিয়ে আমায় কিনতে পারবে না। আমার বয়ফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার পাশে কোনো বড় অফিসার, ডক্টর, ইঞ্জিনিয়ারকেই মানাই, তোমাকে না। ভালোবাসে এত সব যোগ্যতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় দুটো সুন্দর মনের মানুষের। ভালোবাসা? তোমাদের মতো ছেলেরা আমাদের মতো মেয়েদের কখনোই ভালোবাসে না, শুধুমাত্র ব্যবহার করে। যেমন তুমি আমাকে ব্যবহার করে গত পরীক্ষায় কৃতকার্য হয়েছো, এবং বাকি পরীক্ষায়ও আমাকে ব্যবহার করে কৃতকার্য হতে চাও। পাশাপাশি আমার নামের সাথে তোমার নাম জড়িয়ে নিজের ইমেজটাও শুদ্ধ করতে চাও। কেননা কলেজে আমার ভালো মেয়ে, ভালো ছাত্রী হিসেবে যথেষ্ট সুনাম আছে। তোমার দুর্নাম ডাকতে চেয়েছো। আমার মতো মেয়ে তোমার মতো ছেলের আশেপাশেও গেছে না, পাত্র তো দূরের কথা। আমি নেহাত ভালো মনে তোমাকে সাহায্য করেছিলাম, বন্ধুত্বে হাত বাড়িয়ে দিয়েছিলাম, ভুলটা আমারই। আমি তো তোমাকে লাই দিয়ে মাথায় চড়িয়েছি, নয়তো আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে না। অনেক অহংকার না তোমার, নিজের পড়াশোনা নিয়ে, নিজের অবস্থান নিয়ে? অহংকার করার মতো কিছু আছে বলেই অহংকার করি। তোমার আছে কিছু? ও, তোমার বাবার তো প্রচুর টাকা,
তোমার বাবার টাকা আর তোমার ওই লোক দেখে তো হাজার হাজার মেয়ে তোমার উপর ফিদা। আমি সেই টাকার 2 পয়সাও দাম দেই না। আমার কাছে শিক্ষার চেয়ে দামি আর কিছুই না। আরাফা দাঁড়াতে পারছে না। তিয়াশার বলা কথাগুলো ওর বুকের ভেতরটা আঘাতে আঘাতে ভেঙে চুরমার করে দিচ্ছে। ও তিয়াশাকে আজ চিনতেই পারছে না। সবকিছু ওর স্বপ্নের মতো হচ্ছে। তোমার এই অহংকার আমি চূর্ণ করে দেব। আচ্ছা, কি করবে? ক্লাসে টপ করবে আমাকে নামিয়ে? যদি তাই করি? তিয়াশা হাসছে বিদ্রুপের হাসি। হাসি ওর থামছেই না। আরাফের শরীর জ্বলে যাচ্ছে। তিয়াশার হাসিগুলো ছুরির মতো বিচ্ছে। তুমি টপ? হাসালে আরাফ। ক্লাসে টপ হওয়া 4টেখানি কথা না। চ্যালেঞ্জ করছো, অ্যাকসেপ্টেড। ওকে ডান। আমি জিতলে কি পাবো? তুমি যা চাইবে, যদিও আমি জানি তুমি জিতবে না। টপ। হেসে নাও, কারণ খুব শীঘ্রই তোমাকে কাঁদতে হবে। জিতবো তো আমি। আরাফ কখনো হারতে শিখেনি। আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি, পারবেও না, সে তিয়াশাই হোক। অল দ্য বেস্ট। পরে ভুলে যেও না তুমি কি কথা দিয়েছো। আর থ্যাঙ্কস তোমার আসল রূপটা আমাকে দেখানোর জন্য, খোলসের আড়ালে এই অহংকারী তিয়াশাকে দেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আই হেড ইউ। তিয়াশা সোজা লেডিস ওয়াশরুমে চলে গেল। দরজা নক করে দুহাতে মুখ চেপে কাঁদছে আর বলছে, সরি আরাফ, সরি। আমি তোমাকে অনেক কষ্ট দিলাম। তোমাকে যতটা কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমায় ক্ষমা করো। তিয়াশা পানির কল ছেড়ে চোখে মুখে ইচ্ছে মতো পানি দিল। তারপর বের হয়ে ক্যাম্পাসে এক কোনায় গিয়ে বসে পড়ল। আজ আর কোনো ক্লাস করবে না। তিয়াশা, এটা করা কি খুবই দরকার ছিল? শেলির কথা তিয়াশার ঘোর কাটল। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, খুব প্রয়োজন ছিল। মানুষ ধাক্কা খেলে তবেই উঠে দাঁড়ায়। আরাফও উঠে দাঁড়াবে, খুব ভালোভাবেই উঠে দাঁড়াবে। শুধুমাত্র ধাক্কার প্রয়োজন ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। যদি হিতে বিপরীত হয়ে যায়? হবে না, আমার মন বলছে। আর আরাফের ভালোবাসা। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস? আর আরাফও তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি ওকে অনেক আঘাত করেছি। ও আমার কাছ থেকে এত বড় আঘাত আশা করেনি। তবে এতে আমাদের দুজনেরই মঙ্গল। আমাদের ভবিষ্যৎ, আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসা। কখনো ভাবিনি আমি প্রেমে পড়ব, তাও আবার আরাফের। আমি আমার নিজের অজান্তেই খুব গভীরে ওকে ভালোবেসে ফেলেছি। তুই জানিস আমি ওকে কথাগুলো বলার সময় কিভাবে নিজেকে কন্ট্রোল করেছি? একমাত্র আমিই জানি। নিজেকে বড় মাপের অভিনেত্রী মনে হচ্ছে। তিয়াশা, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র নিজেকে সামলে নে, ধৈর্য ধর। এখন আর এখানে বসে থাকতে হবে না। বাসায় যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। অনেক বড় ধকল গেছে আজ তোর উপর দিয়ে। আরাফ খুবই ঠান্ডা ভঙ্গিমায় নিচের রুমে বেডের উপর বসে আছে। এতটা ঠান্ডা কী করে আছে ভাবতেই পারছে না। ওর মনে হচ্ছে ও ঘুমিয়েছিল আর একটা স্বপ্ন দেখছে, খুবই ভয়ঙ্কর স্বপ্ন। পরক্ষণে অনুভব করতে পারল স্বপ্ন নয়, সবই সত্যি। স্বপ্ন যে ছিল এতদিন, যা দেখে এসেছে। আরাফের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে এক নিঃশ্বাসেই পুরো পানি শেষ করে ফেলল। তিয়াশার বলা কথাগুলো ওর কানে বাজছে। রাগে, অপমানে, ক্ষোভে, ঘৃণায় ওর শরীর কাঁপছে। হাতে থাকা গ্লাসটা সজোরে মুঠিবদ্ধ করলো। গ্লাস ভেঙে কাচের টুকরো ফ্লোরে পড়ে গেল। আরাফের হাতে অনবরত রক্ত ঝরছে। সেদিকে আরাফের খেয়াল নেই। হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো। 2-3 দিন যাবৎ আরাফ রুম থেকে বের হয় না। কলেজে না দেখতে পেয়ে তিয়াশা বেশ চিন্তিত। কাকে জিজ্ঞেস করবে আরাফের কথা? কিভাবে ওর খোঁজ খবর পাবে বুঝতে পারছে না। দাদিকে ফোন করবে, কিন্তু সেটাও করা ভুল হবে। দাদিকে ফোন করলে আরাফ জানতে পারবে। ভাবতে ভাবতেই দাদির ফোন। তিয়াশা কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম সালাম। আরাফের কি হয়েছে বোন? কেন দাদি? সারাদিন রুমের ভিতর থাকে, বের হয় না, খায় না, কলেজে যায় না, বন্ধুদের সাথে বাইরে যায় না। আসলে দাদি 2-3 দিন যাবৎ ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। আমি তেমন কিছু জানি না। আপনি এক কাজ করুন, ওর বন্ধুদের বাসায় আসতে বলুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি ফারাবিকে ফোন করি। জি দাদি। আরাফের দাদি ফারাবিকে ফোন করে সবটা বলল। ওরা 2-3 জন খুব শীঘ্রই বাসায় আসবে বলে জানালো। দোস্ত, আর কতদিন এইভাবে থাকবি? আমি তোকে আগেই বলেছিলাম ওর থেকে দূরে থাক, কিন্তু তুই আমার কথা শুনলেই না। ফারাবি কথাগুলো বলল। সাজ্জাদ বলল, দোস্ত উঠ, ফ্রেশ হ, আমরা বের হব।
আরাফের মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো। তোরা যা, বিরক্ত করিস না। আমরা বিরক্ত করছি? আমরা তোর বন্ধু, সবাই তোকে ছেড়ে গেলেও আমরা যাব না। তিয়াসার জন্য তো আমাদের ভুলেই গিয়েছিলি, আমাদের চিনতেই পারতিস না, আর সেই তিয়াসা দেখ তোকে ছেড়ে চলে গেল। ওকে ভালোবাসার জন্য যখন আমার 100টা কারণ আছে, তেমনি আমাকে ওর ভালো না বাসার পেছনেও কয়েকশো কারণ আছে। তোর মতো ছেলেকে কোনো মেয়ে না ভালোবাসবে? তিয়াসার দিমাগি মেয়ে, তাই তোর সাথে এমন করেছে। ওর ভালোবাসার মতো মনই নেই। এখানে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার সবচেয়ে বড় ভুল ওকে ভালোবাসা। ওকে ভুলে যা, তুই শুধু বল একদিনের মধ্যে 1000 মেয়ের লাইন বসিয়ে দেব। ওইসব মিডল ক্লাস মেয়ে হাই সোসাইটির যোগ্যই না, তোর সাথে ওকে যায় না, ভুলে যা। রেডি হ, কিছুক্ষণ পর তোর আশেপাশে তিয়াসার চেয়ে সুন্দরী মেয়েরা ঘুরঘুর করবে। তিয়াসা তো আর হবে না। তিয়াসা, তিয়াসা, এবার ইচ্ছে করেছে ওই মেয়েকে। ফারাবি প্লিজ, তিয়াসার নামে কোনো আজে বাজে কথা শুনতে চায় না। তোরা যা, আমাকে একা থাকতে দে। ওকে, নিজের খেয়াল রাখিস। আরব 7 দিন পর আজ কলেজে যাবে। চুল কেটে ছোট করেছে, পাশাপাশি ক্লিন শেপ, ফর্মাল পোশাকে আর নর্মাল শার্ট প্যান্ট পরে কলেজের জন্য বেরিয়ে গেল। নিজেকে সামলানোর জন্য যথেষ্ট সময় নিয়েছে। 7 দিনে জীবন থেকে অতীতের কষ্ট অপমান মুছে ফেলেছে। এখন একমাত্র লক্ষ্য ফাইনাল ফার্স্ট হওয়া। কলেজের সবাই আরবকে দেখে অবাক হয়ে যাচ্ছে। আরব এসব পাত্তা না দিয়ে ক্লাসরুমে ঢুকে গেল। শেলি তিয়াসাকে ধাক্কা মেরে আরবকে দেখালো। তিয়াসা আরবকে দেখে কিছুটা নিশ্চিন্ত হলো, তবে তিয়াসা আরবের দিকে থেকে চোখ ফেরাতে পারছে না। খুঁটে খুঁটে আরবকে দেখছে। হাতের ব্যান্ডেজটাও চোখ এড়ালো না। তিয়াসা ঠিক বুঝতে পেরেছে রাগের মাথায় নিজেকে আঘাত করেছে এই ছেলেটি। আরব চুপচাপ ফাঁকা সিট দেখে বসে পড়ল। তার নজর শুধুমাত্র স্যারের দিকে। স্যারের কথা মন দিয়ে শুনছে। তিয়াসা আরাফের ভেতরে এই পরিবর্তন দেখে মনে মনে খুব খুশি, কিন্তু ওর আরাফের দিকে ডাইরেক্ট তো দূরে থাক, আর চোখেও তাকাতে সাহস হচ্ছে না। তবুও কয়েকবার আর চোখে তাকিয়েছে, কিন্তু আরাফ একবারের জন্য তিয়াসার দিকে তাকায়নি। যে আরাফ সবসময় ওর আগে পিছে ঘুরত, সে আরাফকে দেখে মনে হচ্ছে ও তিয়াসাকে চিনেই না, সম্পূর্ণ অপরিচিত কেউ। অফ ক্লাসে তিয়াসা লাইব্রেরিতে ঢুকেই দেখে যে আরাফ বই খুলে বসেছে, কিছু একটা খুঁজছে। তিয়াসা অন্য বেঞ্চে বসেছে, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারছে না। কয়েকবার আরাফের দিকে আর চোখে তাকিয়ে দেখলো ছেলেটি দিন দুনিয়ার খবরই নেই, বইয়ের ভেতরে ঢুকে গেছে। তিয়াসা বেহায়ের মতো ওদিকে কিছুক্ষণ পরপর তাকাচ্ছে, কিন্তু আরাফ বইয়ের ভিতরে ঢুকে গেছে। শেলির কাছ থেকে জানতে পেরেছে আরাফ আজ একবারের জন্য তিয়াসার দিকে তাকায়নি। তিয়াসার প্রচণ্ড রাগ হচ্ছে, মনে মনে আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করছে। একটু তাকালে কি হয়? আমার দিকে তাকালে কি ওর চোখ ঝলসে যাবে? অদ্ভুত। তিয়াসার আর সহ্য হচ্ছে না। ও ব্যাগ নিয়ে ধাম করে উঠে পড়ল, তারপর হনহন করে উঠে চলে গেল। সবে ওর যাওয়ার পথে তাকিয়ে আছে আর ভাবছে কি হলো মেয়েটার। তিয়াসা দরজায় জোরে ধাক্কা মেরে বের হয়ে গেল। দরজার শব্দে আরাফের পড়ায় ব্যাঘাত ঘটায় দরজার দিকে তাকাতেই তিয়াসাকে বের হতে দেখলো, আর খুব ভালো করেই বুঝতে পারলো তিয়াসা রেগে আছে, আর রাগের কারণটা ওর জানা। একটা তুচ্ছ হাসি এসে পড়ায় মনোযোগ দিল। তিয়াসা বাসায় ফিরে নিজের রুমে দরজা নক করে চেঞ্জ না করেই বিছানায় গা এলিয়ে দিল। এরপর ফেস ফেস করে কাঁদছে। আজকাল কেন ওর এত কান্না পায় ও নিজেও জানে না। হয়তো আরাফের অভিশাপ দিয়েছে, তাই আরাফ সেদিন বলেছিল হেসে নাও, কেননা এরপর থেকে তোমাকে কাঁদতে হবে। তাই হচ্ছে। সেদিনের পর থেকে কেঁদেই যাচ্ছে, প্রতিদিন একবেলা করে কাঁদছে। তিয়াসা হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করেছে। মামনি খাওয়ার জন্য কয়েকবার রাবেয়াকে দিয়ে তাগাদা দিয়ে গেছে, এবার নিজেই ডাকতে এসেছে। তিয়াসার একদম খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে গেল। না খাওয়ার কারণে হাজার প্রশ্নের জবাব দেওয়ার চেয়েও চুপচাপ খেয়ে নেওয়াকেই শ্রেয় মনে করলো। 2 লোকমা ভাত খেয়ে রুমে এসে শুয়ে পড়ল, কিন্তু বাঁধলো আর এক বিপত্তি। খাওয়ার পর বমি করতে করতেই অবস্থা খারাপ। শরীরে বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে ওর শরীরের ভিতরে শূন্য হয়ে যাচ্ছে। প্রচণ্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। আরাপ রুমের বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। হাসার একমাত্র কারণ তিয়াসার লাইব্রেরিতে করা রিয়েক্ট ওকে হাসাচ্ছে। তিয়াসা আরাফকে দেখে আরাফের পড়াশোনার প্রতি সিরিয়াসনেস দেখে চিন্তায় পড়ে গেছে।
সাথে কিছুটা ভয়ও। তিয়াশাকে এভাবে ভয় আর চিন্তা দেখে আরাফ খুব মজা পাচ্ছে। আরাফের ধারণা তিয়াশা চ্যালেঞ্জ করে চিন্তায় আছে আর কিছুটা ভয়ও। আরাফ তারপর বই নিয়ে বসে গেল। সময় খুবই কম। এই কম সময়ের মধ্যে ওকে সব কমপ্লিট করতে হবে। ওকে ওর চ্যালেঞ্জ জিততেই হবে। ওর এখন একটাই টার্গেট, সেটা ক্লাসে ফার্স্ট হওয়ার, আর সেটাও হতেই হবে। দুজন সিনিয়র ভাইয়ের সাথে যোগাযোগ করেছে যারা ওকে হেল্প করবে। প্রতিদিন বাসায় সে 1 ঘন্টা করে সময় দেবে। আরাফ পুরো দমে পড়ছে আর তিয়াশার চোখে ক্লান্তি ভর করেছে। 9টার দিকে তিয়াশার ঘুম ভাঙল। 3 ঘন্টা ঘুমিয়েছে। ঘুম ভাঙতেই আবার বমি। মনে হচ্ছে ওর পেটে কেউ কাঁটা চামচ দিয়ে নাড়ি ভুড়ি পেঁচাচ্ছে। চোখে মুখে পানি দিয়ে 1 গ্লাস পানি খেয়ে পড়তে বসলো, কিন্তু ওর একটুও পড়তে ইচ্ছে করছে না। মোবাইলটা হাতে নিল। ফেসবুকে চু মেরে আসা যাক। ফেসবুকে ঢুকেই প্রথমে আরাফের আইডিতে ঢুকলো। 2 ঘন্টা আগে আপলোড করা আরাফের পোস্ট দেখে তিয়াশা চোখ আটকে যায়। আরাফ লিখছে, ভুলে ভরা অতীতকে ভুলে সুন্দর শুভ্র জীবনের দিকে এগিয়ে যাচ্ছি, নতুন এক জীবনে যেখানে অতীতের কোনো ঠাঁই নেই, নেই কোনো মিথ্যে মরিচিকা। ভালোবাসে বলে কেউ হিংসে করে না কিন্তু। তিয়াশা ঠিক বুঝতে পারছে আরাফ ইচ্ছে করে ওকে ইনডাইরেক্ট অপমান করার জন্য এই পোস্ট করেছে। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে পড়ায় মন দিল। আরাফকে নিয়ে আর ভাববে না, কিন্তু পড়ার ভেতরে বারবার আরাফ ঢুকে যাচ্ছে। না, একটু ফ্রেশ হওয়া দরকার। বাইরে গিয়ে বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এলো। মায়ের জোরাজোরিতে একটু খেয়ে নিল, কিন্তু এইবার আর বমি এলো না। কিন্তু সমস্যা হলো ঘুম আসছে না। রাত 2টা বাজে, কিন্তু চোখে ঘুম নেই। কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করলো। ফেসবুকে গিয়ে দেখলো আরাফ আর অনলাইনে আসেনি। তিয়াশা উঠে নিচে গিয়ে কফি বানিয়ে আনলো। তারপর বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আপন মনে কফিতে চুমুক দিয়েছে। আরাফ 2:30 লাইনে এসে দেখলো তিয়াশা ইমতিয়াজ নামের পাশে সবুজ বাতি জ্বলছে। কিছুটা অবাক হলো। ছুটির দিন ছাড়া তিয়াশাকে একটার বেশি জাগতে দেখেনি, কিন্তু সে মেয়ে রাত 2:30 অনলাইন ভাবতেই পারছে না আরাফ। এসব গানা মেখে ডাটা অফ করে ঘুমিয়ে পড়লো। 3:30 বাজে, কিন্তু তিয়াশার চোখে ঘুম নেই। বারান্দায় বসে আকাশ দেখছে। আকাশ কেমন আলোকিত হতে শুরু করেছে। ঝাঁকে ঝাঁকে পাখি কোনায় যেন উড়ে যাচ্ছে, চিকিরমিকির করছে। তিয়াশার খুব ভালো লাগছে। এর আগে কখনোই এমন কিছু উপভোগ করেনি। হঠাৎ কি মনে করে অজু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে নিজের পাশাপাশি আরাফের জন্য দোয়া করলো। নামাজ শেষে আবার বারান্দায় এসে দাঁড়ালো। ফজরের নামাজ পড়ে ঘুমাবে। এখন দাঁড়িয়ে আবার রাতের পরিবেশ উপভোগ করছে। তিয়াশার গাড়ি কলেজের গেটের কাছে থামতেই তিয়াশা গাড়ি থেকে নেমে দেখে নিহান দাঁড়িয়ে আছে। নিহান ওর ডিপার্টমেন্টের সিনিয়র ভাই। তিয়াশার নিহানের দিকে এগিয়ে গেল। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? তোমাকে তো আজকাল দেখাই যায় না। তা পড়াশোনার কি খবর? এই তো ভাইয়া, আল্লাহর রহমতে চলছে। তোমার মন খারাপ? কিছুটা। কি আমার বোনটার মন খারাপের কারণ? ধর, তেমন কিছু না। সামনে পরীক্ষা, পড়াশোনা, পরীক্ষা, একটু প্যারের মধ্যে আছি এই। তিয়াশা নিহান হেসে হেসে কথা বলছে আর ক্লাসের দিকে যাচ্ছে। দূর থেকে আরাফ ওদের দেখছে আর মনে মনে তিয়াশার উপর রাগ ছাড়ছে। এখন আবার সিনিয়রের সাথে ঘুরছে। আমি নাকি ভালো রেজাল্টের জন্য ওর মতো মেধাবী স্টুডেন্টের আগে পিছিয়ে ঘুরেছি, আর তুমি তুমি কি করছো? সিনিয়রদের পিছনে পিছনে ঘুরছো। ঘুরবেই তো, এরা ভবিষ্যতে বড় বড় অফিসার হবে, নাম কামাবে, আরো বড় বড় ডিগ্রি নেবে। এমন লাইফ পার্টনারই তো তোমার চাই, যাকে নিয়ে তুমি বড় কথা বলতে পারবে, গর্ব করতে পারবে। যা খুশি করো, তাতে আমার কি, আই ডোন্ট কেয়ার। তবু আরাফ নিজেকে মানাতে পারছে না। কেন জানি ওই ছেলেটার উপর প্রচণ্ড রাগ হচ্ছে। ছেলেটাকে তিয়াশার সাথে দেখতে পাচ্ছে না। তিয়াশা হঠাৎ আরাফকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখে চোখ পড়তে আরাফ চলে গেল। আরাফ এমন ভাব নিল যেন তিয়াশা ওর দিকে তাকিয়ে মহাপাপ করেছে। সাজ্জাদ আরাফকে বলল, দেখেছিস কি মেয়ে, কাল পর্যন্ত তোর সাথে ঘুমিয়েছে, আজ আবার নতুন একজনটা ধরেছে। কদিন পর যখন আর মনে ধরবে না, তখন এটাকেও ছেড়ে দিবে। চরিত্রের দোষ আছে এই মেয়ের। আরাফের হঠাৎ মাথা গরম হয়ে গেল। ও সাজ্জাদের কলার ধরে বলল, আরেকবার তিয়াশার নামে আজে বাজে কথা বলবি তো আমি ভুলে যাবো তুই আমার বন্ধু ছিলি। সাজ্জাদকে কিছু বলার সুযোগ না দিয়ে কলা ছেড়ে ক্লাসের দিকে পা বাড়ালো। তিয়াশা আজকাল আরাফকে বুঝতে পারে না।
তিয়াশা ক্লাসের ফাঁকে কয়েকবার আরাফের দিকে তাকিয়েছে, মুখটা প্যাঁচার মতো করে রেখেছে। আর তার দৃষ্টি শুধুমাত্র বইয়ার স্যারের দিকে, যেন কেউ ওর মাথায় পিস্তল ঠেকিয়ে পড়েছে। খবরদার, অন্য কোনো দিকে তাকাবি না, বিশেষ করে তিয়াশার দিকে। যদি তাকাস তো মাথায় গুলি দিয়ে উড়িয়ে দেব। স্যার তিয়াশাকে বোর্ডে একটা ম্যাথ করার জন্য বলল। তিয়াশা উঠে বোর্ডের কাছে যেতে যেতেই হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ওর মনে হচ্ছে চারদিকে ভূমিকম্প হচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল। ক্লাসে হুঁচি পড়ে গেল। শেলি আর দুজন মেয়ে মিলে ওকে কলেজে কেয়ার রুমে নিয়ে গেল, যেখানে তিয়াশার বাবা ইমতিয়াজ আহমেদ সহ কিছু শিক্ষক ও স্টুডেন্ট উপস্থিত হয়েছে। ডাক্তার দেখে বলল, ঠিকমতো খাওয়া দাওয়া না করা, ঠিকমতো না ঘুমানো ও অতিরিক্ত চিন্তা করেন শরীর দুর্বল হয়ে পড়েছে, আর দুর্বলতার কারণেই অজ্ঞান হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম হলেই ঠিক হয়ে যাবে। তিয়াশার বাবা তিয়াশাকে বাসায় পাঠিয়ে দিল। আরাফ সাজ্জাদের কাছ থেকে সবটা জেনে নিল। তিয়াশাকে দেখে ডাক্তারকে বলল। তিয়াশার মা সবটা জানার পর 2-3 দিনের আগে কলেজ যেতে দিবে না জানিয়ে দিল। 2-3 দিন শুধু রেস্ট নিবে আর খাওয়া দাওয়া করবে। বেঁচে থাকলে অনেক কলেজ করা যাবে। কিন্তু তিয়াশা কিছুতেই রাজি না। কলেজে না গেলে আরাফকে যেয়ে দেখতে পারবে না। শেলি সবটা বুঝতে পেরে বলল, কার জন্য তোর মন কাঁদে? আরাফের জন্য, যে কিনা তোর কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তোকে দেখতে পর্যন্ত যায়নি। তার জন্য ও তোকে ভুলে গেছে। ও এখন আর তোর কেয়ার করে না, তোকে ভালোবাসে না। কেন এমন করছিস? নিজেকে দেখেছিস আয়নায়? কি অবস্থা করেছিস শরীরের? মাথা থেকে আরাফের ভূতটা নামিয়ে নে, এবার নিজের কথা ভাব। শেলি এক নাগারে কথাগুলো বলল। আচ্ছা, তোর কি মনে হয় ও সত্যি আমাকে ভুলে গেছে? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছে। ওর জীবনে এখন আর তোর কোনো জায়গা নেই। তুই যখন অজ্ঞান হয়ে পড়ে গেলি, ও বেঞ্চ থেকে এক পাও নড়েনি। অথচ পুরো ক্লাসের সব স্টুডেন্ট দাঁড়িয়ে পড়েছে, ছুটে এসেছে। তিয়াশা মাথা নিচু করে কাঁদছে। শেলি ওকে জড়িয়ে ধরল। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তুই নিজের যত্ন নে, পড়াশোনা কর। ওর পিছে পিছে সময় নষ্ট করিস না। তুই নিজেই ওকে দূরে সরিয়ে দিয়েছিস, তাই ও দূরে সরে গেছে। তিয়াশা চোখ মুছে ঠান্ডাভাবে বলল, ও যদি আমাকে বলে ভালো থাকে তবে আমি তাতেই খুশি। আমি ওকে খুব ভালোবাসি আর বেঁচে যাব। এটা আমার জীবন, তাই বলে এমন তো নয় যে সবকিছু আমার জীবনে আমার মর্জি মতো হবে। আমি ভাগ্যকে মেনে নিয়েছি, আর পাগলামি করব না। পরের দিন তিয়াশা আর কলেজে যায়নি। মামনির কথা মতো বাড়িতে রেস্ট নিচ্ছে। আরাফের চোখ শুধু তিয়াশাকেই খুঁজছে। খোঁজ করার কারণ তার অজানা। ফারাবিকে দিয়ে খবর নিয়ে জানতে পারলো কিছুদিন কলেজ আসবে না, ছুটি নিয়েছে। রাত 10টা বাজছে। আরাফের কিছুতেই মন বসছে না, ছটফট করছে। তিয়াশাকে ও মনে প্রাণে ঘৃণা করলেও কোথাও না কোথাও ওর জন্য কিঞ্চিত ভালোবাসা রয়ে গেছে। আরাফ উঠে দাঁড়ালো, তারপর রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। ফারাবি আর সাজ্জাদ ওর পিছে পিছে যাচ্ছে আর ডাকছে, কিন্তু আরাফ পাত্তা না দিয়ে বাইরে বের হয়ে গেল। সাজ্জাদ ওকে আটকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলো। আরাফ সোজা সাপটা জবাব দিল, তিয়াশার বাসায়। পাগল হয়েছিস? পাগল হয়েছে বলেই তো যাচ্ছি, রাস্তা স্যার। আরাফ গাড়ি নিয়ে বের হয়ে গেল। তিয়াশা বাসা থেকে কিছুটা দূরেতে গাড়ি পার করলো, তারপর ওয়াল টপিকে বাগানে ঢুকলো। কি করবে ভেবে পাচ্ছে না। তখনই দেখলো উস্কো চুলে শুকনো মুখে তিয়াশা বারান্দায় এসে রেলিংয়ে মুখ ছেঁকিয়ে আকাশের দিকে তাকিয়ে বসে রইল। আরাফ কিছুটা আড়ালে চলে গেল, যাতে তিয়াশা ওকে দেখতে না পায়। তিয়াশার এই অবস্থা থেকে আরাফের বুকে ছিনছিনে ব্যথা শুরু হলো। তিয়াশার কি হাল হয়েছে? চেহারা লাবণ্য যেন উদা হয়ে গেছে। কেমন একটা দুঃখী দুঃখী ভাব চেহারায়। আরাফ বুঝতে পারছে না ওর কেন এত কষ্ট হচ্ছে। ওর তো সুখী হওয়ার কথা, কিন্তু কেন হতে পারছে না। পরক্ষণই ভাবলো কারণ ও তিয়াশার মতো হৃদয়হীনা নয়। তারপর কিছুটা রাগ আর ক্ষোভ নিয়ে চলে গেল। 1 সপ্তাহ পর তিয়াশা কলেজে গেল। এখন আগের চেয়ে অনেকটা নর্মাল হয়েছে। কলেজে সবাই ওকে নানান প্রশ্ন করেছে, এখন ভালো আছে কিনা, নিজের যত্ন নিচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তিয়াশা হাসি মুখে সবার সাথে কথা বলে ওর বেঞ্চে বসে পড়ল। স্যার লেকচারের মাঝে নানা প্রশ্ন করছে আর আরাফ সবার আগে উত্তর দিচ্ছে। তিয়াশা এতদিন কলেজে না আসলেও শেলির কাছ থেকে সব কিছুই জেনে নিয়েছে। সে অনুযায়ী পড়াশোনা করেছে। শেলিও সময় করে ওকে পড়ায় হেল্প করেছে।
তাই সব প্রশ্নের উত্তর ও জানা, তবুও আরাফকে এতটা কনফিডেন্ট দেখে ওর ভালো লাগছে, তাই চুপচাপ বসে আছে। স্যারের পড়াশোনায় স্পিরিট দেখে বিস্মিত। কিছুক্ষণ পর প্রশংসা করে ওকে বসতে বলল। আর বসার সময় আরাফ তিয়াশার দিকে কিভাবে তাকালো, ওর ওই তাকানোর ভঙ্গিমা তিয়াশাকে বলছে, কি বলেছিলে না আমার দ্বারা কিছু সম্ভব না? দেখলে তো আরাফের দ্বারা কি সম্ভব আর কি সম্ভব না। এইভাবে পরীক্ষা ঘনিয়ে এলো। আরাফের যুদ্ধ চলছে বইয়ের সাথে, তিয়াশাকে হারানোর যুদ্ধ। বই একটি কোনাও বাকি রাখেনি। তিয়াশাও ওর রুটিন মাফিক পড়াশোনা শেষ করেছে ভালোভাবেই। প্রতিটি পরীক্ষায় তিয়াশা ভালো দিয়েছে। আরাফকেও পরীক্ষা শেষে হাসি মুখেই বের হতে দেখছে। এর দ্বারা তিয়াশা নিশ্চিত হয়েছে আরাফের পরীক্ষা ভালো হয়েছে। শেষ পরীক্ষার আগে তিয়াশা আরাফকে ক্যাম্পাসে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো। কিছুক্ষণ পর পেপারও দিয়ে দিবে, আর ছেলেটা এখানে বসে আছে। ও ক্লাসরুমে জানালা দিয়ে দেখতে পেরেছে আরাফকে। রুম থেকে বের হয়ে গেল ব্যাপারটা জানার জন্য। ফারাবি আরাফকে টানছে, কিন্তু আরাফ উঠছেই না। বিষয়টি জানার জন্য তিয়াশা কিছুটা কাছে গেল, তবে আড়াআড়ি রইল। আরাফ, তুই পাগলামি করছিস? ওঠ বলছি, ঘন্টা পড়ে গেছে। আমি পরীক্ষা দেবো না, তোকে কতবার বলবো? তুই আমার কথা বুঝতে পারছিস না? আমি সব বুঝতে পারছি, তবে তুই কিছু বুঝতে পারছিস না। একটা পরীক্ষা খারাপ হয়েছে বলে কি পরীক্ষা দিতে হবে না? দোস্ত, আমি চ্যালেঞ্জ হেরে যাব, আমি তিয়াশার কাছে হেরে যাব, তাহলে আর পরীক্ষা দিয়ে কি করব? এমনও তো হতে পারে তিয়াশারও গত পরীক্ষা খারাপ হয়েছে। না, এমনটা হয়নি। ও গতকাল হাসি মুখে ক্লাস থেকে বের হয়েছে, আর আমি গত পরীক্ষায় সব মিলিয়ে 60-এর বেশি পাবো না। দেখ, এমনও তো হতে পারে কোনো মিরাক্কেল হয়ে গেল। পরীক্ষা না দিলে তোকে পরে পস্তাতে হতে পারে। পরীক্ষাটা দিয়েই দেখ, তারপর যা আছে কপালে। এই কয়দিন তুই অনেক পরিশ্রম করেছিস, তুই হারবি না, নিজের উপর বিশ্বাস রাখ। তারপর আরাফ আর ফারাবি রুমের দিকে এগিয়ে গেল। তিয়াশাও আরাফের হার মেনে নিতে পারছে না। এই জেতার জন্য এত কিছু, দুজনের মাঝে এত দূরত্ব। দুজনের সেক্স ভাস এভাবে যেতে পারবে না। তিয়াশা রুমে চলে গেল। 4 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টা দিয়ে বের হয়ে গেল। এত তাড়াতাড়ি বের হতে যাওয়ায় স্যারের পাশাপাশি ক্লাসের সবাই অবাক হয়ে লেখা বাতি ওর দিকে তাকিয়ে আছে, আর ওকে উদ্দেশ্য করে ফিসফিস করে একে অপরের সাথে কথা বলছে। স্যার সবাইকে চুপ থাকতে বলল, তারপর তিয়াশাকে বলল, কি ব্যাপার তিয়াশা, তুমি বের হয়ে যাচ্ছ কেন? এনি প্রবলেম? জি স্যার, আমি অসুস্থ বোধ করছি, বাসায় যেতে চাই। যতটুকু লিখেছি 5 নম্বর উঠে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তো তোমার পজিশন হারিয়ে ফেলবে। জীবনের চেয়ে তো আর পজিশন বড় হতে পারে না। আগামীবার না হয় আবার ফার্স্ট হব। একবার পিছিয়ে গেলে তেমন কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, যাও, নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ স্যার, আসি। তিয়াশা ক্যান্টিনে বসে আছে, বাসা যেতে পারবে না। এত তাড়াতাড়ি বাসা গেলে কপালে শনি আছে, তাই চুপচাপ ক্যান্টিনে বসে খাচ্ছে। ওর কিছুটা টেনশন হচ্ছে। স্যার যদি বাবাকে সবটা জানে, বাবা যদি কোনো রিয়েক্ট করে, উফ, আর টেনশন নিতে পারছি না। পরীক্ষা শেষে শেলি এসে তিয়াশাকে ধমকাতে শুরু করলো। তুই না অসুস্থ, তাহলে এখানে বসে আছিস কেন? তোকে আমি আর কত বোঝাবো? তুই কেন এখনো সেখানেই পড়ে আছিস? কেন এমন করছিস? কথা বল, অ্যান্সার মি। দেখ, এমনিতেই টেনশনে আছি, আর তার উপর তুই লেকচার দিচ্ছিস। টেনশন তোর? হাসালি, তোকে জরুরি ভিত্তিতে পাবনায় পাঠানো উচিত। তুই পাগল হয়ে যাচ্ছিস। ওকে, পাঠানোর ব্যবস্থা কর। ব্যবস্থা হলে আমাকে জানাস। বাই, বাসায় যাচ্ছি, টাটা। শেলি নির্বাক দাঁড়িয়ে রইল। কি হতে চলেছে সেটা ভেবে ওর চিন্তায় মাথা চক্কর দিয়ে উঠেছে। তিয়াশা সাথে দোলনায় বসে পা দোলাচ্ছে, আর এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। বেলা পড়ে গেছে, কিছুক্ষণ পর সূর্যাস্ত যাবে। রাবেয়া ফুলে টোপে পানি দিচ্ছে, আর আজকে তিয়াশার দিকে ক্ষণে ক্ষণে তাকাচ্ছে। ব্যাপারটা তিয়াশা চোখে পড়ল। এই রাবেয়া, তোর ব্যাপারটা কি? বারবার এভাবে তাকাচ্ছিস কেন? না, আসলে আপু, মনে হচ্ছে আপনার মন খারাপ, তাই জিজ্ঞেস করতে চাইছিলাম। কি হয়েছে আপনার? হ্যাঁ, আমার মন খারাপ, প্রচন্ড মন খারাপ। ফেসবুক বলছে আমার ক্লাসের অধিকাংশ মানুষ ভোকেশনে বিভিন্ন স্থানে ঘুরতে গেছে, কত মজা করেছে। ফেসবুকে পিক দিচ্ছে, আর আমি বাসায় বেকার বসে আছি, আর ফেসবুকে এদের মজা করতে দেখে চলছি। তিয়াশা প্রতিদিন কয়েকবার আরাফের আইডিতে ঘুরে আসে।
আর ওর ফেসবুক আইডি বলছে ও এখন রাঙামাটিতে আছে। 2 ঘন্টা আগে কয়েকটা পিক আপলোড দিয়েছে, 10-12 জনের গ্রুপ ফটো, যেখানে 3 জন মেয়েও আছে। তিয়াসার বাবা তিয়াসার দাদার একমাত্র ছেলে হয়, তিয়াসার কোনো চাচা ফুপু নেই। মামুনিরাও 2 বোন 2 ভাই, ওর মামুনি ছোট। বড় মামা 2 ছেলে, পাশের মহল্লায় তাদের বাসা। বড় খালামুনির বাসা কুমিল্লায়। খালাতো বোনের বিয়ে হয়ে গেছে 3 বছর। ছুটিতে সবসময় খালামুনির বাসায় যেত। ওর কুমিল্লায় খুব ভালো লাগতো। খোলামেলা বিশাল বড় বাড়ি, বাঁধানো বিশাল বড় এক পুকুর আছে, তাতে বড় করে সিঁড়িও দেওয়া। সিঁড়িতে বসে পানিতে পা ভিজিয়ে বসে থাকতো। আপুই এদিক সেদিক ঘোরাতে নিয়ে যেত। খালাতো বোনের বিয়ের পর আর যাওয়া হয়নি। পশু খালামুনি ছেলের বিয়ে, মামুনি বারবার করে বলেছে যা ঘুরে আয়, কিন্তু ওর একদম যেতে ইচ্ছে করছে না। ছোট মামার এক ছেলে, সে অস্ট্রেলিয়ায় সপরিবারে থাকেন। আবার ফেসবুকে গেলে প্রথমে আরাফের আইডিতে সেকেন্ড দিল, নতুন কোনো পোস্ট দিয়েছে কিনা দেখার জন্য। নতুন পিক দিয়েছে একটা মেয়ের সাথে কয়েকটি, আর ক্যাপশনে লিখেছে সামওয়ান স্পেশাল। নিজের 32টা দাঁত বের করে হাসি দিয়ে তোলা পিকে ক্যাপশন দিয়েছে, বিষণ্ণতা এখন আর আমায় ছুতে পারে না। তিয়াসা রাগে কচকচ করছে। তোকে বিষণ্ণতা ছোবে কেন? তুই তো ফুর্তিতেই আছিস। ফেসবুক থেকে বের হয়ে ডাটা অফ করে বসে আছে। আর তখনই ফোন বেজে উঠল। শাফিন, বড় মামা ছেলে। ভাই ফোন করেছে। ফোন রিসিভ করতেই, কিরে তিশু, প্যাকিং কমপ্লিট? কিসের প্যাকিং? মার খাবি। কিসের মানে কি? কালকে আসিফ ভাইয়ের হলুদ, সকালে বের হতে হবে। এত দূরের রাস্তা, এখন তুই এটা বলিস না যে তুই যাবি না। আমি যাচ্ছি না ভাইয়া। যাচ্ছি না মানে? আমি যাব না, মামুনি আর বাবা যাবে বিয়ের দিন। তুই যাবি না, তোর ঘাড়ে যাবে। বাসায় বসে কোন মহাকার্য করছো তুমি? দেখ, আমি অফিস থেকে 4 দিনের ছুটি নিয়েছি, আর নাহিন বন্ধুদের সাথে কলেজের ট্রিপে গেছে। আমি একা একা কি করব ওখানে? প্লিজ বোন, আমার ময়না টিয়া লক্ষ্মী বোন, প্লিজ। দেখো, আমি শপিং করিনি কিচ্ছু, কিভাবে যাব? আম্মুকেও বলে দিয়েছি যাব না। তুই এখনই শপিংয়ে যা, আমি কিচ্ছু জানি না। সকাল 9টার মধ্যে রেডি হয়ে থাকবি, আমি গাড়ি নিয়ে আসবো। দেখ, 2 ভাই বোন মিলে প্রচুর মজা করবো। বাই। তিয়াসাও ভাবলেও যাবে, ওরও ফেসবুকে দেখার মতো অনেক কিছু মিলে যাবে। ফোনে ডাটা অন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল, বসুন্ধরায় মামুনির সাথে শপিংয়ে যাচ্ছে কাজিনের বিয়ে উপলক্ষে। তারপর মামুনিকে সবটা জানালো। দুজন মিলে শপিং করতে গেল। তিয়াসা আয়নার সামনে দাঁড়িয়ে সদ্য কিনা নতুন বসন্তী রঙের শাড়িটা একবার গায়ে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, আর একবার নীল সোনালি রঙের লেহেঙ্গাটা দেখছে। তিয়াসার মা মেয়ের এই কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। তিনি মেয়ের লাকেজ গোছাচ্ছেন। হয়েছে হয়েছে, এইবার রাখ, এভাবে দেখে তো পুরনো করে ফেলবি। মামুনি বলো না কেমন লাগছে? আরে, আমার পরীর মতো মেয়েটা কোনো কিছুতেই খারাপ লাগতে পারে? একদম রাজকন্যার মতো লাগছে। লাভ ইউ মাম্মি। তিয়াসা গোছানো শেষ করে শাফিনকে ফোন দিল। ভাইয়া, আমি যাব, তবে একটা শর্ত আছে। আবার কিছু শর্ত? তুই কোনো শর্ত ছাড়াই যাবি? না, আমার শর্ত পূরণ করলেই যাব, নয়তো নয়। আচ্ছা বল। আমাকে তুমি কালকে কাঠগোলাপে সংগ্রহ করে দিবে। কোত্থেকে? আমি জানি না, যেভাবে পারো কোনো সোর্স লাগিয়ে আমার কাঠগোলাপ চাই। ওকে ওকে। লক্ষ্মী ভাই। পরের দিন দুপুরবেলা তিয়াসার শাফিন কুমিল্লায় খালামনির বাসায় পৌঁছে গেল। পুরো বাসা লাজ ফুল দিয়ে সাজানো আছে। খেয়ে রেস্ট নিল। তারপর সন্ধ্যা থেকে বাড়ির মেয়েরা সব সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়ল। তিয়াসা বাসন্তী রঙের শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি, 2 হাত ভর্তি বাসন্তী রঙের চুড়ি, মোটা করে কাজল, মেকআপ, খোলা চুল, ভাইয়ের খুব কষ্ট করে ম্যানেজ করে আনা কাঠগোলাপ। এই সাজে অপরূপ লাগছে তিয়াসাকে। কিছু পিক তুলে ফেসবুকে আপলোড করে দিল। তারপর শাফিনের সাথে কিছু পিক তুলল বিশেষভাবে, একা করে সব আপলোড করলো। আরব তিয়াসার প্রথম আপলোড করা পিকটা দেখছে, ও যেন চোখ ফিরাতেই পাচ্ছে না, একদম আস্ত একটা পুতুল। তারপর হালকা করে ছবির উপরে চুমু খেলো, তারপর অস্পষ্টভাবে বলল, এই পুতুলটা শুধুই আমার। পরবর্তী পিকগুলো দেখে ওর রক্ত গরম হয়ে গেল। একটা ছেলের সাথে ক্লোজ হয়ে বসে আছে। এই ছেলেটা তিয়াসাকে
হতে পারে এই ভেবে অস্থির হয়ে পড়ছে। আজ আসিফ ভাইয়ের বজরাতিতে তিয়াশা ও সাফিনও যাচ্ছে। তিয়াশা নীল গোল্ডেনের মিশ্রণের গর্জিয়াস লেহেঙ্গা পরেছে, ভারী গহনা, ভারী মেকআপ করেছে। নিজেকে আজ ওর বউ মনে হচ্ছে। নিজেকে নিজেই বারবার নজর দিচ্ছে। আয়নার কাছ থেকে সরতে ইচ্ছে করছে না। কয়েকটি ফটো ক্লিক করে ফেসবুকে আবার আপলোড করে দিল। সাবিন হুট করে কোথাও উদা হয়ে গেল। তিয়াশা কোণের বাড়ি কিছুই চেনে না, তাই একা একা বসে আছে। হঠাৎ মনে হলো আরাবকে দেখলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। ও ভুল দেখেছে না সত্যিই আরাবকে দেখেছে, সেটাই বোঝার জন্য উঠে এইদিক ওদিক গিয়ে খুঁজতে দেখলো, কিন্তু কোথাও আরাব নেই। তাই ভাবলো আরাব করেও পাগল হয়ে যাচ্ছে, তাই সব জায়গায় আরাবকেই দেখছে। তাই চুপচাপ বসে রইল। একটা ছেলে তিয়াশার দিকে কীভাবে যেন বারবার তাকাচ্ছিল। তিয়াশার খুব অস্বস্তি লাগছে, তাই উঠে অন্য জায়গায় গিয়ে বসলো। সেখানেও ছেলেটা চলে এসেছে, আর কি যেন আস্তে আস্তে বলছে আর হাসছে। তিয়াশার এবার আর সহ্য হলো না, উঠে গিয়ে বলল, কি সমস্যা ভাই? কোনোদিন মেয়ে দেখেননি নাকি আমাকে খুব বেশি পছন্দ হয়ে গেছে? আর একবার যদি তাকান তাহলে ঘুষি মেরে চোখের 12টা বাঁচাবো। তখন আর কিছু দেখার লইয়া থাকবেন না। আমাকে দেখে যতটা ভদ্র মনে হয় আমি ততটা ভদ্র নই। ছেলেটা কিছু না বলেই উঠে চলে গেল। দূর থেকে কে একজন তিয়াশার কাণ্ড দেখে হাসছে আর ভাবছে। মাইয়া কিছুটা গুন্ডি টাইপ। বাসায় বউ আনা হয়েছে, হইচই পড়ে গেল পুরো বাড়িতে। নতুন বউ এসেছে বলে কথা, হইচই। তিয়াশার মোটেও ভালো লাগছে না। তিয়াশা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দাঁড়ালো। ছাদ কিছুটা নীরব, তবে ঠান্ডা বাতাস বইছে। তিয়াশার ছাদে উঠে রেলিংয়ের পাশে গিয়ে ঘুরতে ছাদের অপর পাশে একটা ছায়া দেখতে পেল। তিয়াশা আটকে উঠল, কাপা কাপা গলায় বলল, কি ওখানে?